গল্পের শুরুতে আমরা দেখি ধ্রাসা নামের একজন শার্প শুটার একটা সুড়ঙ্গে লুকিয়ে আছে। সে কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছে তার টার্গেটের জন্য। তার কাজ ছিল বিমানবন্দরে আসা একজন সরকারি কর্মকর্তাকে হত্যা করা। কিছুক্ষণ পরেই বিমান নামে। ধ্রাসা দূর থেকে এক গুলিতে টার্গেটকে শেষ করে ফেলে। গুলির শব্দে চারপাশে রক্ষীরা অবাক হলেও কেউ ধরতে পারে না কে গুলি করেছে আর কোথা থেকে করেছে। মিশন শেষ করার পর ধ্রাসা তার মায়ের কবরের কাছে যায়, যেখানে তার বাবা আগে থেকেই দাঁড়িয়ে আছেন। এখানে আমরা জানতে পারি প্রতিবার কাউকে হত্যা করার পর ধ্রাসা নিজের গুলির খোসা নিজের কাছে রেখে দেয়, পরে বাবার হাতে তুলে দেয়। আসলে ধ্রাসা একজন কন্ট্রাক্ট কিলার। টাকা নিয়ে মানুষ খুন করাই তার কাজ। যদিও সে এই কাজ পছন্দ করে না, কিন্তু অভ্যাসে পেশায় পরিণত হয়েছে। ধ্রাসা বাবাকে জানাই, আমার সামনে নতুন একটা প্রজেক্ট আছে, পুরো 1 বছর চলবে। এই সময় হয়তো তোমার সাথে দেখা করতে পারবো না। বাবা শান্তভাবে বলেন, তুমি প্রতি বছর কয়েকটা বুলেট কভার নিয়ে আসো, কিন্তু এবার আর সেটা হবে না। আমি ক্যান্সারের রোগী, হয়তো বেশি দিন বাঁচবো না। যদি আমার মৃত্যু না হয়, তবে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন আমি নিজেকে শেষ করে দিব, কারণ আমার বেঁচে থাকার মতো আর কোনো কারণ নেই। তোমার মা চলে গেছেন, আর তুমি সারা বছর একবার বা দুইবার আসো। বাবার কথা শুনে ধ্রাসার চোখ ভিজে ওঠে। গল্পের দ্বিতীয় প্রধান চরিত্র লেভিকে দেখতে পাই। তার জীবন একদম ভালো যাচ্ছিল না। প্রায় সে দুঃস্বপ্ন দেখে ভয় পেত। রাতে ঘুম ভেঙে যেত বারবার। একদিন ভয়ানক স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে গেলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়, সোজা সমুদ্রের ধারে আসে। এখানে এসে তার মন কিছুটা হালকা হয়। ডায়েরি খুলে কিছু লিখতে শুরু করে। হঠাৎই তার ফোনে একটা বার্তা আসে। সেখানে একটা ঠিকানা দেওয়া ছিল। বলা হয়েছিল যত দ্রুত সম্ভব সেখানে যেতে। লেভি দেরি না করে পৌঁছে যায় একটা সামরিক ঘাঁটিতে। সেখানে তার দেখা হয় বার্তো নামের একজন মহিলা অফিসারের সাথে। কথোপকথনের সময় জানা যায় লেভি সাধারণ মানুষ নয়, একজন সাবেক সেনা কর্মকর্তা। সে একজন মারাত্মক স্নাইপারও ছিল, যে স্নাইপিংয়ের মাধ্যমে 200 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। বার্তো লেভিকে বলে, আমি চাই তুমি একটা মিশনে যাও, কারণ এই কাজ কেবল তুমিই করতে পারবে। তাকে পাঠানোর আগে বার্তো এক প্রশ্ন করে, তুমি গেলে কেউ কি আছে যে তোমাকে মনে রাখবে? এই প্রশ্ন শুনে লেভি কিছুটা থমকে যায়, তারপর ধীরে বলে, না, এই পৃথিবীতে আমার আর কেউ নেই। এরপর বার্তো জানায় কয়েক ঘন্টার মধ্যেই তাকে মিশনে পাঠানো হবে। কিছু সময় পর লেভিকে অজ্ঞান করে দেওয়া হয়। চোখ খুলে সে নিজেকে বিমানে ভিতরে দেখে। সে কিছুই বুঝতে পারছিল না, কোথায় যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে। তাই সে সৈনিককে জিজ্ঞাসা করে। সৈনিক শুধু বলে, তোমার আইডি আর ঘড়ি দাও, মিশন শেষে এগুলো ফেরত পাবে। আরও জানায়, কিছুক্ষণের মধ্যে নো ফ্লাই জোনে ঢুকবো, সেখান থেকে আমাদের আর যাওয়ার অনুমতি নেই। তুমি নেমে উত্তর দিকে 32 কিলোমিটার হেঁটে যাবে, তখনই মিশনের জায়গায় পৌঁছাবে। লেভি আবারও জিজ্ঞাসা করে, আমরা কোথায় যাচ্ছি? সৈনিক উত্তর দেয়, আমার এসব বলার অনুমতি নেই, বললে চাকরি হারাবো, এমনকি মারা পর্যন্ত যেতে পারি। এই কথা শুনে লেভির বুক কেঁপে ওঠে। তারপর তাকে একটি প্যারাশুট দেওয়া হয়। বিমান দরজা খোলা হলে সে লাফ দিয়ে নামে এবং নিরাপদে অবতরণ করে। কিন্তু এখানেই আসল পরীক্ষা শুরু হয়। তাকে একা 32 কিলোমিটার পথ হাঁটতে হবে। 2 দিন ধরে হাঁটার পর অবশেষে সে গন্তব্যে পৌঁছায়। জায়গাটা এতটাই নির্জন ছিল যে মানুষ তো দূরের কথা, একটা পাখিও চোখে পড়ে না। অবশেষে সেখানে লেভির দেখা হয় জেডি নামে এক ব্যক্তির সঙ্গে। জেডি এখানে 1 বছর ধরে দায়িত্ব পালন করছে। তার মিশন শেষ হয়ে গেছে, এখন লেভি তার জায়গা নেবে। জেডি তাকে একটি উঁচু ওয়াচ টাওয়ারে নিয়ে যায়। চূড়ায় উঠেই লেভির প্রশ্ন, এখানে আসলে তাকে কি কাজ করতে হবে? জেডি শান্তভাবে উত্তর দেয়, এখানে সামনে যে গভীর খাদ দেখছো, সেটাই ঈশ্বর। এই খাদ এত রহস্যময় যে এর তলদেশে আজও কেউ পৌঁছতে পারেনি। তোমার কাজ শুধু এটাকে পাহারা দেওয়া। তারপর জেডি নিয়মগুলো বলে দেয়। মাসে একবারই হেডকোয়ার্টারে যোগাযোগ করা যাবে, বাইরের কারোর সাথে যোগাযোগের অনুমতি নেই। পাশের টাওয়ারে রাশিয়ার এক প্রহরী আছে, কিন্তু তার সাথেও কথা বলা যাবে না। সব সময় সতর্ক থাকতে হবে, কারণ যে কোনো সময় আক্রমণ হতে পারে। স্বয়ংক্রিয় বন্দুক আর ল্যান্ডমাইন সবসময় প্রস্তুত রাখতে হবে। আর যদি কখনো জোরে সাইরেন বাজে, 1 মুহূর্ত দেরি না করে এখান থেকে পালাতে হবে। জেডি বলে, কেন এই নিয়মগুলো করা হয়েছে আমি জানি না, তবে যারা আগে দায়িত্বে ছিল তাদের কাছ থেকেই শুনেছি। লেভি সব মন দিয়ে শুনছিল, কিন্তু তার মনে একটা প্রশ্ন ঘুরছিল, এই খাতে এমন কি আছে যার জন্য এত কড়া নিরাপত্তা? জেডি হঠাৎ একটা গ্রেনেড বের করে খাদের ভিতরে ছুড়ে মারে। মুহূর্তের মধ্যে ভেতর থেকে ভীষণ ভয়ঙ্কর এক গর্জন শোনা যায়। এটা মানুষের গলা নয়, বরং অজানা কিছু প্রাণীর ডাক। জেডি ধীরে বলে, এই আওয়াজগুলোর উৎস হলো হলোম্যান। তারাও এই খাদেই লুকিয়ে থাকে। তোমার কাজ হলো তাদের কখনো বাইরে বেরোতে না দেওয়া। শোনা যায় 1940 সালে মার্কিন সেনারা 2400 সৈন্য পাঠিয়েছিল
ভেতরে, কিন্তু একজনও জীবিত ফিরে আসে। সব তথ্য দেওয়ার পর জেডি বাড়ি ফেরার প্রস্তুতি নেয়। 1 বছর দায়িত্ব শেষ করে অবশেষে সে মুক্তি পাচ্ছে সে ভেবে খুব খুশি ছিল, কিন্তু তার জন্য যে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে সেটা সে জানতো না। অবস্থান থেকে ধূমপান করতে করতেই জেডি যাচ্ছিল, হঠাৎ একটি হেলিকপ্টার এসে দড়ি নামায়। জেডি দড়ি বেয়ে উপরে ওঠে। ভেতরের একজন সৈনিক তার পরিচয় নিশ্চিত করতে বলে। জেডি সব তথ্য দেওয়ার পরেই আচমকা সেই সৈনিক তাকে গুলি করে, তারপর দড়ি কেটে দেয়। মুহূর্তেই জেডি গভীর খাদে পড়ে যায়। পরিষ্কার হলো এই জায়গায় যে আসে সে আর বেঁচে ফিরতে পারে না। পরদিন লেফি তার দায়িত্ব শুরু করে। প্রথমে রিপোর্টগুলো পরীক্ষা করে, খালি হয়ে যাওয়া স্বয়ংক্রিয় বন্দুকগুলো আবার রিলোড করে। দিন কেটে যায়, মাস কেটে যায়। একসময় একঘেয়েমি তাকে গ্রাস করে। কারো সাথে কথা নেই, বিনোদন নেই। সময় কাটানোর জন্য আলমারির বই পড়তে শুরু করে। একদিন বই বের করার সময় আলমারির দেয়ালে চোখ পড়ে। সেখানে আগের প্রহরীদের লেখা নোট ছিল, প্রতিটিতে ভয়, একাকিত্ব আর হলোম্যানের আতঙ্কের কথা লেখা। এরপর হঠাৎ লেভি পাশের পূর্ব টাওয়ার থেকে এক অদ্ভুত শব্দ শোনে। টেলিস্কোপ দিয়ে তাকিয়ে দেখে সেখানে একজন মেয়ে, আর সে আর কেউ নয়, শার্প শুটার দ্রাসা। তার দক্ষতার জন্য তাকে ওই টাওয়ারে দায়িত্ব দেওয়া হয়েছে। লেভি তার দিকে তাকিয়েই থমকে যায়, সৌন্দর্যে নয়ন আটকে যায়। দ্রাসাও জানে পশ্চিম টাওয়ারে লেভি আছে। দুজনেই বুঝে নিয়ম ভেঙে কথা বলা যাবে না, কিন্তু মনের ভেতর প্রশ্ন জাগে, তাদের কি একে অপরের সাথে কথা বলা উচিত? কয়েকদিন পর দ্রাসার জন্মদিন আসে। সে নিজেকে একাকিত্ব মনে করে। একাকিত্ব ভাঙতে সে লেভির সাথে কথা বলতে চায়। সাদা বোর্ডে লিখে জিজ্ঞেস করে, তোমার নাম কি? লেভি প্রথমে নিয়মের কথা মনে করিয়ে দেয়, কিন্তু দ্রাসা হাসতে হাসতে নিজের নাম বলে ফেলে। পরে লেভিও তার নিজের নাম দার্সাকে বলে দেয়। দ্রাসা নাচতে নাচতে বলে, আজ আমার জন্মদিন, তুমি নাচতে পারো? লেভি হেসে উত্তর দেয়, না, আমি শুধু শুটিং জানি। তাইলে তোমার শুটিং আমাকে একটু দেখাও। এখানে তার শুটিং দক্ষতা পরীক্ষা করার জন্য দার্সা তার টাওয়ারে তার সামনে একটি ছোট বোতল রাখে এবং লেভি লক্ষ্যবস্তুতে রেখে এক শটেই সেই বোতলটি ভেঙে ফেলে। এবার পালা দ্রাসার। সে নিখুঁতভাবে লেভির টাওয়ারে রাখা বোতলে গুলি চালায়। লেভি বুঝতে পারে এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়, বরং তার মতোই মারাত্মক স্নাইপার। ধীরে ধীরে তাদের বোঝাপড়া বাড়তে থাকে, কিন্তু হঠাৎ দ্রাসা নিচের খাদে চোখ ফেলে আটকে ওঠে। শত শত ভয়ঙ্কর হলোম্যান পশ্চিম টাওয়ারের দিকে উঠছে। সে দ্রুত লেভিকে সতর্ক করে। লেভি রাইফেল হাতে নিয়ে গুলি চালাতে থাকে। প্রাণীর সংখ্যা এত বেশি যে একা সামলানো অসম্ভব। তখন দ্রাসাও তার মেশিন গান চালায়। দুজন মিলে প্রবল লড়াই শুরু হয়, কিন্তু হঠাৎ একটি প্রাণী দ্রাসার টাওয়ারে উঠে পড়ে। ঠিক আক্রমণের মুহূর্তে লেভি দূর থেকে নিখুঁত শটে সেটিকে মেরে ফেলে। তখন দুজনেই বুঝতে পারে এখানে বেঁচে থাকতে চাইলে একসাথে লড়াই করতে হবে। সবকিছু সামলে নেওয়ার পর দ্রাসা বলে, এটাই আমার জীবনের সেরা জন্মদিন। পরের দিন সকালে লেভি ল্যান্ডমাইনগুলো ঠিক করে, স্বয়ংক্রিয় বন্দুক রিলোড করে। ঠিক তখনই খাদ থেকে রহস্যময়ভাবে একটি ড্রোন বেরিয়ে আসে। কয়েক সেকেন্ড লেভির দিকে তাকিয়ে অদ্ভুতভাবে স্ক্যান করে। লেভি অবাক হয়ে যায়, এই ড্রোন কে পাঠালো, কেন পাঠালো? কোনো উত্তর মেলে না। দিন যায়, মাস পেরিয়ে যায়। লেভি আর দ্রাসার মধ্যে বন্ধুত্ব জমে ওঠে। তারা আর একা বোধ করে না। কিন্তু 14 ফেব্রুয়ারি সকালে দ্রাসা হঠাৎ খুব দুঃখী হয়ে পড়ে। তার মনে পড়ে তার বাবা বলেছিলেন যদি ক্যান্সারে না মারা যান তবে এই দিনেই তিনি আত্মহত্যা করবেন। বোর্ডে লিখে দ্রাসা তাকে সতর্ক করে, আজ আমি ভীষণ একাকিত্ব বোধ করছি। আজ আমার সাথে কেউ থাকলে খুব ভালো হতো। লেভি প্রথম দিন থেকেই তার সাথে সরাসরি দেখা করতে চেয়েছিল, আর আজ আর নিজেকে থামাতে পারে না। সে সিদ্ধান্ত নেয় দ্রাসার টাওয়ারে যাবে। পরদিন সকালে রকেট লঞ্চারের সাহায্যে একটি শক্ত দড়ি পশ্চিম টাওয়ারের দিকে ছুড়ে দেয়। দ্রাসা সেটি গাছের সাথে বেঁধে রাখে। লেভি দড়ি ধরে এগোতে শুরু করে, কিন্তু মাঠ পথে এসে আটকে যায়। সে ঝুলে যায় মাঝ আকাশে। এবার হাতের জোরে টেনে টেনে প্রায় আধ ঘন্টা লেগে অবশেষে পৌঁছে যায় দ্রাসার টাওয়ারে। দ্রাসা মজা করে বলে, তোমার থেকে ভীষণ ঘামের গন্ধ আসছে, আগে স্নান করো। লেভি হেসে মাথা নেড়ে রাজি হয়। দ্রাসা দুষ্টুমি করে তার কাপড় লুকিয়ে ফেলে আর সিসিটিভি ক্যামেরায় শাওয়ারের দৃশ্য দেখে খিলখিল করে হাসে। স্নান শেষে তারা একসাথে বসে গল্প করতে থাকে। দ্রাসা জানায়, এই পৃথিবীতে এখন আর কেউ নেই, কেবল আমার বাবা ছিলেন, কিন্তু সেও গতকাল আত্মহত্যা করেছে। লেভিও তার ভয়ানক দুঃস্বপ্নের কথা বলে আর সেনাবাহিনীতে কাটানো দিনের অভিজ্ঞতা শোনায়। ধীরে ধীরে রাত নামে। দ্রাসা মৃদু সঙ্গীত বাজায়। দুজনেই তালে তালে নাচতে শুরু করে। এই নাচের সময় তারা একে অপরের কাছাকাছি আসতে শুরু করে এবং তাদের মধ্যে প্রেম শুরু হয়। কিছুক্ষণ পর লেভি দ্রাসার দিকে তাকিয়ে হেসে বলে, আমি তোমার জন্য একটি শাড়ি লিখেছি। লেভি দ্রাসাকে বলে, আমরা এখান থেকে বের হলে তোমাকে সেই শায়েরি দেব। পরদিন সকালে তাকে আবার পশ্চিম টাওয়ারে ফিরতে হয়। দড়ির পথে ধীরে ধীরে সে রওনা হয়। দ্রাসা দূর থেকে তাকিয়ে তাকে বিদায় জানাচ্ছিল। হঠাৎ টাওয়ারের চারপাশে প্রাণীরা এগিয়ে আসে। একটি প্রাণী ল্যান্ডমাইনে ধাক্কা খেয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ধাতব টুকরো দড়ি কেটে ফেলে। লেভি নিচে খাদে পড়ে যায়। দ্রাসা এক মুহূর্ত ভাবেনি। প্যারাশুট নিয়ে সেও ঝাঁপ দেয়। নদীর স্রোতে ভেসে দ্রাসা কোনোভাবে তীরে পৌঁছায়। লেভি ভাগ্যক্রমে
সময় গাছের ডালে আটকে যায় তবে গুরুতর আঘাত পায়। চোখ খোলার সাথে সাথে দেখে বিশাল পোকা আক্রমণ করতে আসছে। ডাল ভেঙে পড়ে গেলে শিকড় তাকে আঁকড়ে ধরে ফেলে। ঠিক সেই সময় দ্রাসা এসে ছুরি দিয়ে শিকড় কেটে তাকে বাঁচায়। চারপাশে মৃত্যু নীরবতা। হঠাৎ অদ্ভুত সব প্রাণী আক্রমণ শুরু করে। দুজন মিলে গুলি চালিয়ে প্রাণীগুলোকে মেরে ফেলে। লেভি খেয়াল করে কিছু মৃত প্রাণী আসলে সেনাদের পোশাক পরা। তার মনে পড়ে যায় 1940 সালে পাঠানো সেই 2400 সৈন্যের কথা। এভাবে তারা এগিয়ে পৌঁছায় এক দুঃস্বপ্নের জায়গায়। চারপাশে মানুষের পচা মৃতদেহ আর সেগুলো থেকে জন্মেছে গাছপালা। চারপাশে হঠাৎ গাছের মধ্যে অদ্ভুত নড়াচড়া শুরু হয়। লেভি আর দ্রাসা বুঝতে পারে প্রাণীগুলো আবার তাদের তাড়া করছে। আতঙ্কে তারা দৌড়ে গিয়ে ঢুকে পড়ে এক ভাঙাচোরা গির্জায়। দরজা বন্ধ করতেই দেখতে পায় ভেতরে সর্বত্র মানুষের মৃতদেহ পড়ে আছে। মনে হচ্ছিল ভাইরাস থেকে বাঁচতেই তারা নিজেদের শেষ করে দিয়েছে। হঠাৎ বিশাল এক মাকড়সা ঝাঁপিয়ে পড়ে দ্রাসার উপর। মুহূর্তেই আরো কয়েকটা বিশাল মাকড়সা বেরিয়ে আসে অন্ধকার থেকে। লেভি আর দ্রাসা একসাথে লড়াই করে মাকড়সাগুলোকে মেরে ফেলে। কিন্তু ঠিক তখনই গির্জার দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে ভয়ঙ্কর প্রাণীগুলো। তারা দুজন মরিয়া হয়ে গুলি চালায় এবং কোনো মতে প্রাণ বাঁচিয়ে বাইরে বের হয়। বেরিয়ে লেভির চোখে পড়ে পাহাড়ের উপর পুরনো এক সুড়ঙ্গ। তারা দ্রুত সেই সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে দেখে এটা আসলে বহু আগের এক গবেষণাগার। ভাঙা কাঁচ, মরিচা ধরা যন্ত্রপাতি আর ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রে ভরা। হঠাৎ লেভি খুঁজে পায় একটি পুরনো ডিভিডি ক্যাসেট। সেটি চালু করলে স্ক্রিনে এক মেয়ের ভিডিও ভেসে ওঠে। মেয়েটি বলে এখানে গোপন ক্ষেপণাস্ত্র প্রকল্প চলত, শত শত বিজ্ঞানী কাজ করত। একদিন ভয়াবহ ভূমিকম্পে রাসায়নিক লিক হয়ে যায়, বাতাসে ছড়িয়ে পড়ে বিষ। কয়েক ঘন্টার মধ্যেই মানুষ ভাইরাসে আক্রান্ত হতে থাকে। মেয়েটি নিজের পেট দেখিয়ে বলে আমিও সংক্রমিত। আমরা সেনাবাহিনীকে বলেছিলাম এই জায়গা ধ্বংস করতে, কিন্তু তারা শোনেনি। ভিডিও শেষ হতেই লেভি খুঁজে পায় একেবারে নতুন ধরনের কম্পিউটার। চালু করতেই ডার্কপেগ নামের রহস্যময় কোম্পানির তথ্য ভেসে ওঠে। তারা সংক্রমিত মানুষদের ওপর পরীক্ষা চালিয়ে সুপার সৈনিক বানাতে চাইছে। আর এই কারণেই কোনো দেশেই জায়গাটা ধ্বংস করছে না। আরও জানতে পারে এই বাংকারে লুকানো আছে বিশাল এক ক্ষেপণাস্ত্র। সেটি বিস্ফোরিত হলে 4 কিলোমিটারের সবকিছু মুছে যাবে। লেভি আর দ্রাসা বুঝতে পারে এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। লেভি আর দ্রাসা জানতে পারে যে মহিলা বার্ত তাদের পাঠিয়েছিল আসলে তিনি এই জায়গার মালিক। তিনি এই জায়গার অপব্যবহার করছিলেন আর সবকিছু গোপন রাখতেই ভয়ঙ্কর পরিকল্পনা করতেন। বার্ত সবসময় এমন কাউকে পাঠাতেন যার খোঁজ নেওয়ার মতো কেউ নেই। 1 বছর দায়িত্ব পালনের পর সেই ব্যক্তিকে হত্যা করা হতো, ঠিক যেমন জেডির সাথে হয়েছিল। সত্যিটা জানার সাথে সাথেই হঠাৎ ঘোর সবার ক্র্যাচার এসে দ্রাসাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যায়। লেভি মরিয়া হয়ে এদিক সেদিক দ্রাসাকে খুঁজতে থাকে, কিন্তু তাকে পায় না। খুঁজতে খুঁজতে লেভি পৌঁছে যায় এক বিশাল ক্ষেপণাস্ত্রের সামনে। এটি সেই একই মিসাইল যার কথা সে ডার্ক লেক কোম্পানির কম্পিউটার থেকে জেনেছিল। তখন লেভি বুঝতে পারে যে সাইরেনের কথা আগের প্রহরীরা বলতো তা আসলে এই মিসাইলের সতর্ক সংকেত। অন্যদিকে দ্রাসা প্রাণীর কবলে পড়ে গেছে, মরিয়া হয়ে মুক্ত হবার চেষ্টা করছে। কোনো মতে সে দড়ি ছিঁড়ে মুক্ত হয় আর সঙ্গে সঙ্গে তার সাথে প্রাণীর লড়াই শুরু হয়। ঠিক তখনই লেভি তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। লেভি ও দ্রাসা একসাথে প্রাণীটির উপর আক্রমণ চালায়। শেষে তারা এটিকে আগুন ধরিয়ে দেয় এবং সম্পূর্ণ পুড়িয়ে ফেলে। এবার তাদের এখান থেকে বেরিয়ে আসতেই হবে, কিন্তু সামনে অপেক্ষা করছে আরও বিপদ। তারা এগিয়ে যেতেই সামনে আসে এক ভয়ঙ্কর এলাকা। এখানে মানুষ আর গাছপালা একে অন্যের সাথে মিশে গেছে। মনে হচ্ছিল এটা কোনো ভয়ঙ্কর পরীক্ষার ফল। সাবধানে তারা প্রতিটি পদক্ষেপ নেয়, কিন্তু হঠাৎ দ্রাসা পিছলে যায়। সঙ্গে সঙ্গে গাছগুলো সক্রিয় হয়ে তাকে আঁকড়ে ধরে ফেলে। লেভি সাহস করে সামনে এগিয়ে আসে এবং প্রাণপণ চেষ্টা করে দ্রাসাকে ছাড়িয়ে নিতে। সে একটি বোমা ব্যবহার করে পুরো উদ্ভিদ ব্যবস্থাকে উড়িয়ে দেয়। কোনো মতে দ্রাসাকে নিয়ে লেভি সেখান থেকে বেরিয়ে আসে। একটু সামনে এগোতেই তারা দেখতে পায় একটি পুরনো গ্যারেজ। ভেতরে একটি গাড়ি ছিল। দ্রুত তারা তাতে উঠে বসে। গাড়ি চালিয়ে তারা পালাতে শুরু করে। মনে হচ্ছিল মুক্তি আর দূরে নেই। কিছু দূর যাওয়ার পর তারা একটি দড়ি দেখতে পায় যা সোজা ওয়াচ টাওয়ার পর্যন্ত উঠে গেছে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে ক্র্যাচাররাও তাদের তাড়া করতে করতে সেখানে পৌঁছে যায়। উপরে উঠলে ক্র্যাচাররা ঝাঁপিয়ে পড়বে এই ভেবেই লেভি বুদ্ধি খাটায়। সে জিপটাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে যাতে তারা জিপে বসেই লড়াই করতে পারে আর হাত ফাঁকা থাকে প্রতিরোধের জন্য। হঠাৎ করেই প্রাণীরা আক্রমণ শুরু করে। ভয়ঙ্কর লড়াই বেঁধে যায়। শত্রু সংখ্যা বেশি হওয়ায় দুজনের অবস্থাই ক্রমে খারাপ হতে থাকে। ঠিক তখনই লেভির মাথায় আসে একটা উপায়। সে জিপের পেট্রোল ট্যাঙ্ক খুলে জ্বালানি ছিটিয়ে দেয়, তারপর আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। অনেক ক্র্যাচার পুড়ে মারা যায়। আগুনের ঝাঁকুনিতে কিছু দড়ি খুলে যায়। সুযোগ বুঝে তারা জিপের দড়ি কেটে দেয়, ফলে উপরে ওঠার রাস্তা পরিষ্কার হয়। দুজনেই প্রাণপণ চেষ্টা করে উপরে উঠে যায়। উপরে উঠেই তারা বুঝতে পারে এখানে যারা ডিউটি করে শেষ পর্যন্ত সবাইকে মেরে ফেলা হয়। সেই ভয়াবহ সত্য জেনে তারা সিদ্ধান্ত নেয় এ জায়গা আর কাউকে ধ্বংস করতে দেবে না। তাদের পরিকল্পনা স্পষ্ট, এই গবেষণা কেন্দ্র আর ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে হবে। দ্রাসা বলে ফ্রান্সে আমার একটা লুকানোর জায়গা আছে, সেখানে আমরা নতুন জীবন শুরু করব। লেভি রাজি হয়, কিন্তু বলে আমাকে আগে টাওয়ারে যেতে হবে, মিসাইল সক্রিয় করতে হবে। এই সময় লেডি বার্তো যোগাযোগ করে। সে জানে সবকিছু, ক্যামেরায় দেখেছে। লেভিকে চাপ দেয় দ্রাসাকে মারতে। মুখে লেভি ঠিক আছে বলে, কিন্তু বার্তো বুঝে ফেলে তারা আসলে পালিয়ে যাবে। তাই বার্তো নিজেই হেলিকপ্টারে করে এখানে আসে। উপরে লেভি, নিচে দ্রাসা আর আকাশে বার্তোর হেলিকপ্টারের শব্দ। সব মেলে উত্তেজনা চরমে পৌঁছায়। বার্তো হেলিকপ্টারে পৌঁছানোর আগেই লেভি
লেভি আর দ্রাসা তাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছিল। লেভি তার জীবনের সবচেয়ে দীর্ঘ শট নেয়, দূরে টাওয়ারে স্নাইপার ফায়ার করে। সেই গুলি টাওয়ারের ভেতর ক্ষেপণাস্ত্রের সংযোগে আঘাত হানে। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর সাইরেন বেজে ওঠে। সক্রিয় হয়ে গেছে ডেডলি মিসাইল। এখন সময় খুবই অল্প। বিস্ফোরণ হলে 4.2 কিলোমিটার জুড়ে সবকিছু ধ্বংস হবে। লেভি আর দ্রাসা দুজনেই বনের দিকে দৌড়াতে শুরু করে, জীবন বাঁচানোর জন্য সর্বশক্তি দিয়ে। দ্রাসা অনেক দ্রুত পালিয়ে দূরে চলে যেতে পারে, কিন্তু লেভি আঘাত পাওয়া পা নিয়ে পিছিয়ে পড়ে। এদিকে বার্তাও বুঝে যায় ক্ষেপণাস্ত্র যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হবে। ঠিক সেই সময় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। পুরো পরীক্ষা ধ্বংস হতে শুরু করে। আগুন আর শকওয়েভ এতটাই প্রবল ছিল যে চারদিক উড়িয়ে নিয়ে যায়। বিস্ফোরণের মধ্যে বার্তোর হেলিকপ্টারও আটকা পড়ে, আর সেখানেই বার্তোর মৃত্যু হয়। বিস্ফোরণের ধাক্কায় দ্রাসা অনেক দূরে ছিটকে যায়, কিন্তু সে বেঁচে যায়। লেভি কিন্তু বিস্ফোরণের ভিতর আটকা পড়ে যায়। তীব্র বাতাস তাকে জলের গভীরে ফেলে দেয়। বিস্ফোরণে পরীক্ষার সব প্রাণীও নিশ্চিহ্ন হয়ে যায়। জায়গাটা অবশেষে ধ্বংস হয়। এখন শুধু দ্রাসা বেঁচে থাকে। সে একটি উঁচু পাহাড়ের ধারে দাঁড়িয়ে লেভির জন্য অপেক্ষা করতে থাকে। অপেক্ষার মধ্যে রাত কেটে যায়, কিন্তু লেভির কোনো চিহ্ন নেই। অবশেষে দ্রাসা বুঝে ফেলে লেভি আর বেঁচে নেই। চোখে জল নিয়ে সে চুপচাপ বসে পড়ে। কয়েক মাস কেটে যায়। দ্রাসা এখন ফ্রান্সে নতুন জীবন শুরু করে। সে একটি হোটেলে ওয়েট্রেসের কাজ নেয়, কিন্তু অন্তরে লেভির স্মৃতি লুকিয়ে রাখে। একদিন রাতে সে লেভির লেখা সেই কবিতা পড়ে। প্রতিটি শব্দ তাকে কাঁদায়। হঠাৎ করেই দরজার সামনে দাঁড়িয়ে যায় একজন পরিচিত মুখ। অবিশ্বাস নিয়ে দ্রাসা তাকিয়ে থাকে। সে লেভি। লেভি জীবিত। বিস্ফোরণের পরও সে বেঁচে গেছে এবং অবশেষে তার সামনে ফিরে এসেছে। দ্রাসা আনন্দে ছুটে গিয়ে লেভিকে জড়িয়ে ধরে। দুজনের চোখে জল, মুখে হাসি, আর সেখানেই গল্পটির সমাপ্তি হয়।